হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অডিও কেয়ার। তো আজ আমরা কি করব? আজ আমরা করব ডাব্লিউবিটি এর ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 169। কি স্কুলটার নাম কি? স্কুলটার নাম হচ্ছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট কোশ্চেন। তো দেখে নেওয়া যাক আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে যে কোনটি গ্রিন হাউস গ্যাস, অপশনগুলো রয়েছে, তাহলে কোনটি গ্রিন হাউস গ্যাস? অপশন হয়ে যাবে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, নাইট্রাস অক্সাইড। তারপরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে উত্তপ্ত হলে আবদ্ধ পাত্রে কোনটি বাড়ে? কি বাড়ে? চাপ বৃদ্ধি পায়। অপশন এ, চাপ বৃদ্ধি পায়। তারপরে কি বলেছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, গ্যাসটা কি? তাহলে বাষ্প ঘনত্ব 16 হবে, তার আণবিক গুরুত্ব কত হয়ে যাবে? 32। তাহলে গ্যাসটা কি হয়ে যাবে? অক্সিজেন, O2, তাই তো। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা আছে আলফা, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? আমরা কি জানি আয়তন প্রসারণ গামা, তাহলে আলফার সাথে গামার কি আলফা সমান হচ্ছে গামা/3, তাহলে গামা সমান কি হয়ে যাবে? গামা সমান হয়ে যাবে 3 আলফা। তাহলে কোন অপশনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তারপরে বলেছে যে বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে গলীয় দর্পণে যে ফোকাস দূরত্ব সেটা কি হয়? কমে যায়। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে বলেছে যে কাঁচের স্ল্যাবের আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে মধ্যবর্তী যে কোণ সেটা কত হয়? সেটা কত হয়? 0 ডিগ্রি। কারণ এখানে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত? 0 ডিগ্রি, আপতিত রশ্মি আর হচ্ছে নির্গত রশ্মির মধ্যে। নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক? এসআই একক কি? তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে কি? তড়িৎ বিভব এসআই একক হচ্ছে কি? ভোল্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপর বলেছে যে পরিবাহীতে আধান বাহক হিসেবে কাজ করে কি? ইলেকট্রন। কি বললাম? ইলেকট্রন। এরপরে যে তেজস্ক্রিয়তা হলো একটি কি? নিউক্লিয় ঘটনা। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন বলেছে যে পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কতগুলো? পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা হচ্ছে 30টি। তাহলে 30 কোথায় খুঁজো? অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, 30টি। তারপর বলেছে যে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন সক্ষম যৌগটা হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড, CaO। ঠিক আছে। তারপরে 12 নম্বর কোশ্চেন বলছে কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে বলছে প্রস্তুত করা যায় না? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় না, সেটা কি হবে? জিঙ্ক, Zn, তাই তো। তারপর বলেছে যে ডুরালোমিন সংকর ধাতুর প্রধান উপাদান কি হচ্ছে কি? আমরা জানি অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম। কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় কোনটা? C2H4। সম্পৃক্ত হাইড্রোকার্বন একযোজী বন্ধনে যুক্ত হবে, ঠিক আছে। সেটা হচ্ছে কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে না কোনটা? C2H4। নেক্সট কোশ্চেন দেখো, এই ছিল বিভাগ ক। এরপর বিভাগ খ এর যে 2 থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো এবার দেখে নেবো। যে পৃথিবী রক্ষা কবচ কাকে বলা হয়? পৃথিবী রক্ষা কবচ বলা হয় কাকে? ওজোন স্তরকে। কি বললাম? 2.1 এ আনসার কি হয়ে যাচ্ছে? ওজোন স্তর। কি বললাম? ওজোন স্তর। আশা করি বোঝা গেছে। তারপরে বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ? কোন স্তরে? এটা অথবা যে কোশ্চেন ছিল কোন স্তর হবে? ট্রোপোস্ফিয়ার। কি হয়ে যাবে? ট্রোপোস্ফিয়ার। অথবা যে অ্যান্সারটা সেটা কি হয়ে যাবে? ট্রোপোস্ফিয়ার। তারপর বলেছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে হচ্ছে মেরুজ্জয় দেখা যায়? কোন স্তরে মেরুজ্জয় দেখা যায়? আয়োনোস্ফিয়ারে। ঠিক আছে। কত হয়ে যাবে? 2.2 অ্যান্সার কত হয়ে যাবে? আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার। এগুলো কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, ঠিক আছে। তারপর বলেছে যে মাইনাস 273 বলেছে যে -273°C ক্যালভিন স্কেলে প্রকাশ করলে কি হবে? আমরা কি জানি যে টি সমান, এখানে কি হবে? ক্যালভিন স্কেলে ক্যাপিটাল টি সমান কি জানি? 273 প্লাস হচ্ছে স্মল টি। এবার স্মল টি এর ভ্যালুটা কত বলেছে? স্মল টি এর ভ্যালু বলা আছে কত? যে কত বলা আছে? -73। তাহলে সেটা কত হয়ে যাবে? -23। তাহলে এটা কত হয়ে যাবে? 250। কত হয়ে যাবে? 250 কে। আশা করি বোঝা গেছে। তারপরে বলেছে সত্য মিথ্যা। কি বলেছে? যে একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন কি হয়? কি হয়? হ্যাঁ, এটা তো সত্য। তাহলে কি উত্তর কি যাবে? সত্য। তারপর বলেছে যে শূন্যস্থান পূরণ। কি বলেছে? যে শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? 0। কত হয়? 0, ঠিক আছে, বা 0। তারপর বলেছে যে তাপ পরিবহনে কি বলেছে? যে স্থিতাবস্থায় বস্তু কোনো তাপ কি করে না? কোনো তাপ হচ্ছে শোষণ করে না। কি বললাম? কোনো তাপ শোষণ করে না।
তারপর প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থান কতকগুলি হতে পারে, কতকগুলি হতে পারে, একটি মাত্র হবে। কি বললাম, কতকগুলি হবে, এখানে কি হয়ে যাবে, কতকগুলি, একটি, একটি মাত্র। ঠিক আছে, তারপর বলেছে দেখো যে রামধনু, আমরা সবাই জানি যে রামধনু একটা কি অশুদ্ধ বর্ণালী, তাই রামধনু হচ্ছে একটি অশুদ্ধ বর্ণালী। যে তারপরে বলেছে 2.8 বলেছে যে তড়িৎ কোষে কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়, ঠিক আছে, সমপ্রবাহ বাই ডিসি। তাহলে 2.8 কত হয়ে যাচ্ছে, 2.8 কত হয়ে যাবে, ডিসি বা হচ্ছে সমপ্রবাহ। সমপ্রবাহ। তারপরে কোশ্চেন 2.9 দেখো পৃথিবীর বিভবের মান, পৃথিবীর বিভব কত, পৃথিবীর বিভব আমাদের কি 0, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, কি লিখবে, 0। পৃথিবীর বিভব কত হয়ে যাবে, কত হয়ে যাবে, 0। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে কোনো নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে নিউক্লিয়নের প্রতি যে একক যে বন্ধন শক্তি তার উপর। কি লিখবে, যে নিউক্লিয়নের একক বন্ধন শক্তির উপর। কোথায় গেল 2.10, নিউক্লিয়নের একক বন্ধন শক্তি লিখে নেবে। ঠিক আছে, তারপর বলেছে যে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় সেটা তার উৎস হচ্ছে কি, ভর ত্রুটি। তার উৎস হলো কি, ভর ত্রুটি। তার উৎস কি হয়ে যাবে, ভর ত্রুটি। ঠিক আছে, এরপর দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। দেখো এরপর বলেছে যে বাম স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে। কি বলেছে, যে মৌলের পর্যায়গত ধর্ম নয়, সেটা কি, তেজস্ক্রিয়তা, মানে এটা হয়ে যাচ্ছে অপশন সি, তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তারপর বলেছে যে পর্যায় সারণীর সব থেকে ছোট পর্যায় কোনটা, সেটা প্রথম পর্যায়, এটা হয়ে যাচ্ছে অপশন এ, প্রথম পর্যায়। তারপর বলেছে যে জলের সঙ্গে বিক্রিয়া করে না, কে করে না, কপার, অপশন ডি হয়ে যাবে এটা। তারপর কি হচ্ছে, গ্যালভানাইজেশনের প্রলেপ দেওয়া হয়, সেটা কি হচ্ছে, জিঙ্ক, অপশন বি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখে নাও আর কয়েকটা কোশ্চেন আছে। যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হচ্ছে কি, ফ্লুরিন, আমরা সবাই জানি কি, ফ্লুরিন। তারপরে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ড্যাশ তড়িৎ বিশ্লেষ বহত, মৃদু তড়িৎ বিশ্লেষ বহত, কি হবে, মৃদু। ঠিক আছে, তারপর বলছে তাপমাত্রা বৃদ্ধিতে বলেছে যে তড়িৎ পরিবাহিতা কি হয়, বৃদ্ধি পায়। তারপর দেখো বলেছে যে লাইকার অ্যামোনিয়ার দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ কত, অ্যামোনিয়ার পরিমাণ কত, 35%। কি বললাম, লাইকার মানে কত হচ্ছে, 35%। নেক্সট কোশ্চেন দেখো, এবার বলেছে যে ধূম্রয়মান নাইট্রিক অ্যাসিড HNO3 দ্রবীভূত হতে NO আর N2O5, ঠিক আছে, দ্রবীভূত থাকে, এটা তো মিথ্যা, তাই তো, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মিথ্যা। তারপর বলেছে যে স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক কি, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5, কি লিখে দেবে, V2O5, বা এটা লিখে দেবে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। ঠিক আছে, তারপর বলেছে যে একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগকে কি বলা হয়, সমাবায়বী যৌগ। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি জানি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি আমাদের, মিথেন। ঠিক আছে, সরল অ্যালকিন হলে কি হয়, অ্যালকিনের সাধারণ সংকেত কি জানি, CnH2n, কি হয়, CnH2n। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এই ছিল আমাদের বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো। এরপর আমরা আলোচনা করবো বিভাগ গয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিমিতি বলতে কি বোঝো। দেখো আমরা এখানে সুন্দর করে প্রতিটা অ্যান্সার লিখে দিয়েছি, তাও বলে দিচ্ছি কি বলেছে, যে তাপন মূল্য, তাই তো, কি বলেছে, যে 1 কেজি ভরের কোনো কঠিন বা তরল জ্বালানি অথবা STPতে 1 মিটার কিউব
আয়তন বিশিষ্ট কোনো গ্যাসের জ্বালানি সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় সেটাকে কি বলা হয়, ওই জ্বালানির তাপন মূল্য বলা হয়। ঠিক আছে, তা লিখে নেবে এটা। তারপরে তার সাথে একটা কোশ্চেন ছিল যে কোনো গ্যাসের, না তারপরে কোশ্চেন 3.2, তারপরে কোশ্চেন বলেছে যে কোনো গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ আর উষ্ণতা উল্লেখ করা হয় কেন, কেন উল্লেখ করা হয়? তা দেখা যাও কোনো গ্যাসের, এটা কত, এটা 3.2 এর অ্যান্সার। কি বলেছে, গ্যাসের আণবিক আর হচ্ছে ওই গ্যাসের চাপের সাথে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। আয়তন ওই গ্যাসের চাপের সাথে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক। এবার চার্লসের সূত্র থেকে আমরা বলতে পারি যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বা উষ্ণতা কোনো একটির উপর পরিবর্তন হলেও গ্যাসের আয়তন পরিবর্তিত হয়। এই কারণেই হচ্ছে আমরা কি বলি যে গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ ও উষ্ণতা আমরা উল্লেখ করা যায়। ঠিক আছে, দেখো সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, দেখবে পুরো পুরো ভিডিওটা দেখবে, দিয়ে দেখো। আচ্ছা, তারপর দেখো, তারপরে একটা কি আছে, অথবা একটা ম্যাথ বলা ছিল যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন বলা ছিল কত, 750, আর এখান থেকে চাপ বলা ছিল 80 সেমি। এখানে ওই উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন কত হয়ে যাবে, 100 ml। তাহলে আমি সুন্দর করে লিখে নেবো কি, যে গ্যাসটার প্রাথমিক যে চাপ P1 সেটা কত বলা আছে, 80 সেমি কিউ, 80 সেমি এইচজি। আর গ্যাসের প্রাথমিক আয়তন V1 বলা ছিল কত, 750 ml। অন্তিম আয়তন কত হয়ে যাবে, কত হয়ে যাবে, সেটা 1000 ml হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে P1 V1 আর P2 V2 তাদের সম্পর্ক কি, P1 V1 এদের মধ্যে যে সম্পর্ক, তো আমি অন্তিম চারটাকে আমি P2 ধরে নিচ্ছি। তাহলে আমি জানি যে স্থির উষ্ণতায় এবার কি, T যদি স্থির হয় তাহলে কি সূত্র অ্যাপ্লাই, বয়েলের সূত্র সমান কি, P1 V1 সমান হচ্ছে কি P2 V2। তাহলে দেখে নাও P1 V1 সমান P2 V2, আমাকে এখান থেকে P2 বের করতে বলেছিল, তার ভ্যালুটা কত হচ্ছে 80 × 75 750 বাই হচ্ছে 1000, মানে P2 যে ভ্যালু সেটা কত চলে আসছে, 80 সেমি এইচজি। ঠিক আছে, তাহলে অতএব লিখে নেবে, অতএব 80 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হচ্ছে, 1000 ml। সুন্দর করে লিখবে প্রতিটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখা যাক। দেখো তারপরে কোশ্চেন বলেছে যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সর্বদা হচ্ছে 1-এর বেশি হয় কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখে নাও, এটা হচ্ছে 3.3। কি বলেছে, যে কোনো মাধ্যমের আলোর বেগ হচ্ছে মনে করছি যে ভি, আর শূন্যস্থানে আলোর বেগ কত বলছি, সি। ঠিক আছে, কখনোই তো আলোর বেগ সি এর থেকে বেশি হতে পারবে না, মানে কোনো মাধ্যমের আলোর বেগ সি এর থেকে বেশি হবে না। কি বললাম, বলছে সি এর বেগ সর্বোচ্চ। সেই কারণে হচ্ছে কি, যদি পরম প্রতিসরাঙ্ক দেখি যে মিউ সমান হচ্ছে কি সি বাই ভি, তার মানে সি বাই ভি অর্থ যে কোনো বেগ মানে আলোর বেগ শূন্যস্থানে হচ্ছে সর্বোচ্চ, তাই সর্বদা ভি লেস দেন হচ্ছে সি, মানে সি এর ভ্যালু কি বললাম, সর্বোচ্চ হবে। অর্থাৎ আমার কি, যে মিউর যে মানটা আসবে এটা যদি গ্রেটার দেন হয়, যে মিউর যে মানটা আসবে সেটা সবসময়ের জন্য কি আসবে, গ্রেটার দেন। তাই পরম প্রতিসরাঙ্কের মান হচ্ছে সর্বদাই হচ্ছে 1-এর থেকে বেশি। ঠিক আছে, এর সাথে আরেকটা কোশ্চেন ছিল, বলা ছিল যে অথবা একটা কোশ্চেন বলা ছিল যে 8 প্রতিসরক, এটা প্রতিসরক কোণ, ঠিক আছে, প্রতিসরাঙ্ক নয়, 1.6 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচের প্রিজমকে যদি জলে ডোবাই, ওই প্রিজম থেকে আলোক রশ্মির চ্যুতি কত হবে। এবার এখানে গ্যাসের জলের পরম প্রতিসরাঙ্কের মান এখানে বলা আছে, কি দেখে নেবো, এটা হচ্ছে অথবাটা। কি বলেছে, প্রতিসারক কোণ কত বলা আছে, এর ভ্যালু বলা আছে 8 ডিগ্রি। ঠিক আছে, প্রতিসরাঙ্ক মিউর ভ্যালু বলা ছিল কত, 1.6। তাহলে আমরা একটা সূত্র জানি, ডেল সমান কি মিউ মাইনাস 1 ইন্টু এ, সূত্রটা কি, ডেল সমান মিউ মাইনাস 1 ইন্টু এ। ঠিক আছে, এবার ডেলের মান যে আমাকে কি বলছে, জলের সাপেক্ষে, তার মানে জল দিয়ে আমি ভাগ করছি, যে ভ্যালুটা 1.6 বাই হচ্ছে 4/3, সেটা -1 ইন্টু 8, এর ভ্যালু বসালাম, দেন এখান থেকে কাটাকুটি করলে এর মানটা আসবে কত, 1.6 ডিগ্রি। তাহলে অ্যান্সার তোমরা এখানে লিখে নেবে, কি লিখে নেবে, যে ওখানে ওই প্রিজমকে যদি জল ডোবায় ওই আলোক রশ্মির চ্যুতি কত হয়ে যাবে, চ্যুতি হয়ে যাবে 1.6 ডিগ্রি। ঠিক আছে, দেখা যাক এরপর নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন বলেছে এখানে একটা অঙ্ক দেওয়া ছিল, তাই তো? দেখো 3.4 একটা অঙ্ক দেওয়া ছিল, বলা ছিল যে একটি তড়িৎ কোষের ইএমএফ কত বলা আছে, 5 ভোল্ট বলা আছে, এবং এখানে বলা হয়েছিল অভ্যন্তরীণ রোধ কত বলা আছে, 1 ওহম বলা আছে, এবং ওই তড়িৎ কোষের 4 ওহম একটি রোধাঙ্কের সঙ্গে যুক্ত করলে 42 সেকেন্ড ধরে রোধটি কত তাপ উৎপন্ন করবে, তা দেখে নেবো অঙ্কটি কি হচ্ছে। তাহলে প্রথমে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবো। কি বলা আছে, যে তড়িৎচালক বল কত, এর ভ্যালু কত বলেছিল, 5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ কত বলেছিল, 1 ওহম, বহিরোধ কত বলেছিল, বহিরোধ বলেছিল 4 ওহম। লিখে নিয়েছি ডাটাগুলো। এরপরে আই সমান কি হয়, আই সমান হয়ে যায় ই বাই আর প্লাস আর
মানে 5/r+r কত হচ্ছে 5/5, তার মানে এখান থেকে যে কারেন্ট যে আই পেলাম, সেই তড়িৎ প্রবাহ, সেই আইটা কত পেলাম 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরপরে কত সময় ধরে চালাবো, টি সমান কত বলেছিল 42, কোশ্চেনে বলা ছিল 42 সেকেন্ড, তাহলে 42 সেকেন্ড সময় আর রোধে মানে ক্যাপিটাল আর রোধে উৎপন্ন যে তাপ সেটা কত হয়েছে, এই সমান কি হয়ে যায়, এই সমান সূত্র হয়ে যায় এই সমান I²RT বাই হচ্ছে 4.2। তাহলে এখানে প্রতিটা মান বসাবো, মান বসালে এখানে দেখো অ্যান্সার আসবে কত 40 ক্যালোরি। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন রয়েছে যে 3.5 নেক্সট কোশ্চেন কি রয়েছে, বলেছে সমযোজ্যতা ও হচ্ছে সমযোজী যৌগ বলতে কি বোঝো। তাহলে আগে দেখে নিই যে সমযোজ্যতা কাকে বলে। সমযোজ্যতা কাকে বলছে, যে নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য কি হচ্ছে একই বা হচ্ছে ভিন্ন মৌলের দুটি পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে কি করছে নিজের মধ্যে সমভাবে ব্যবহার করে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ধর্ম তাকে সেটা কি বলা হচ্ছে, তাকে সেটা সমযোজ্যতা বলা হচ্ছে। ঠিক আছে, লিখে নেবে তাহলে এটা। এরপরে তার সাথে একটা বলেছিল যে সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগ কি, তাহলে সমযোজী বন্ধনে সমন্বিত যে যৌগ সেই যৌগগুলোকে কি বলা হচ্ছে সমযোজী যৌগ, যেমন হচ্ছে জল, HCl, আরও অন্যান্য রয়েছে, লিখে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন, নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন 3.6, তাই তো, নোবেল গ্যাসগুলি নিষ্ক্রিয় হয় কেন। বলেছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আমার কত নম্বরে অবস্থান করে পর্যায় সারণী, যে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করে নোবেল গ্যাসগুলো। সেই 18 নম্বর শ্রেণীতে গ্যাসীয় মৌলগুলির সর্বাবস্থ কক্ষতে ইলেকট্রন দ্বারা কি হচ্ছে পরিপূর্ণ থাকার কারণে রাসায়নিকভাবে বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে না। ঠিক আছে, বা প্রায় নিষ্ক্রিয় থাকে। ঠিক আছে, যেমন এই ব্যতিক্রম রয়েছে কিছু। এই কারণে 18 নম্বর শ্রেণীর মৌলগুলির কি বলা হচ্ছে যোজ্যতা হচ্ছে কত ধরায় 0 ধরায়, এবং এটাই এদেরকে কি বলছে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে আখ্যা দেওয়া হয়েছে। আশা করি বোঝা গেছে, খুব সুন্দরভাবে লেখা আছে। ঠিক আছে, দেখে করে পড়ে নেবে, ঠিক আছে, বা লিখে নেবে খাতায়। নেক্সট কোশ্চেন বলেছে যে তারপরে হচ্ছে আচ্ছা তার সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল যে কি বলা ছিল যে ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যা কত বলেছিল 3, 10 আর হচ্ছে 19। এবার সেটা যদি বি এর সঙ্গে যদি সেটা কি হচ্ছে ক্লোরিনের বিক্রিয়া ঘটায়, তো বি এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটাচ্ছে, তাহলে সেটা সমযোজী হবে নাকি তড়িৎযোজী হবে সেটা আমাকে দেখতে বলেছে। তাহলে আগে দেখে নেবো যে তাদের ইলেকট্রন বিন্যাসগুলো কি কি। আমাকে বি এর সাথে ঘটাতে বলছে, আমি বাদবাকিগুলো কেন দেখতে যাবো। তাহলে বি হচ্ছে কত, বি বলা ছিল আমার কত 11, তাহলে কত হচ্ছে প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে হচ্ছে 1টা, তাহলে সর্ববৈশ্য কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে, একটি ইলেকট্রন। এবার সেই ইলেকট্রনটা কি করছে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন কি করবে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। তার মানে এখানে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে তড়িৎযোজী যৌগ। এখানে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে তড়িৎযোজী। আমি এটা 11 কত এটা হয় অ্যাকচুয়ালি, এখানে যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি তড়িৎযোজী যৌগ। তারপরে কোশ্চেন বলেছে দেখো যে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে SO2 আর O2 মিশ্রণকে ধূলিকণা মুক্ত করা হয় কেন। দেখে নেবো উত্তরটা। এটা কত হয়েছে 3.7। ধূলিকণা মুক্ত স্পর্শ পদ্ধতিতে বলছে সালফিউরিক অ্যাসিডে হচ্ছে শিল্প প্রস্তুতির ক্ষেত্রে আমরা হচ্ছে প্ল্যাটিনাম চূর্ণ বা অ্যাসবেস্টার বা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড হচ্ছে অনুঘটক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে SO2 আর O2 মিশ্রণকে ধূলিকণা ও অশুদ্ধি উপস্থিতি থাকলে এই মূল্যবান অনুঘটকগুলো কি হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এই অনুঘটক বিষ হিসেবে কাজ করে। তখন অনুঘটক কি হিসেবে কাজ করে, বিষ হিসেবে কাজ করে, এবং অনুঘটকের কার্যকারিতা কি হচ্ছে নষ্ট হয়ে যায়। এই কারণে SO2 আর O2 এর মিশ্রণকে বিশুদ্ধ ধূলিকণা মুক্ত আছে কিনা সেটা দেখে নেওয়া হয়। আশা করি বোঝা গেছে। দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, আচ্ছা হয়ে গেল 3.8। কি বলেছে যে ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে কি একটি বিজারণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখে নাও তাহলে। এটা হচ্ছে 3.8। বলেছে যে ধাতব আকরিকগুলির মধ্যে বেশিরভাগই হচ্ছে ধাতব অক্সাইড বা হচ্ছে সালফেট বা হচ্ছে ক্লোরাইড বা হচ্ছে কার্বনেট যৌগ। ঠিক আছে, বলেছে বিভিন্ন প্রক্রিয়ায় এই যৌগগুলিকে কি করা হয় ধাতু থেকে নিষ্কাশন করার সময় যে মূল রাসায়নিক পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে কি মানে তার সাথে কিছু
প্লাস এরপরে কি হচ্ছে ধাতব আয়ন হচ্ছে, সেই ধাতব আয়ন কিছু ইলেকট্রন গ্রহণ করে সেটা কি হচ্ছে ধাতু পরমাণুতে পরিণত হচ্ছে। যেমন আমি যদি এখানে উদাহরণস্বরূপ দেখি, যদি দেখি যেখান থেকে লিখে নেবে যে উদাহরণস্বরূপ যে জিঙ্কাইট মানে ZnO থেকে যে কার্বন বিজারণ পদ্ধতি কি হচ্ছে জিঙ্ক নিষ্কাশন করা হচ্ছে, ঠিক আছে। যেমন ZnO থেকে হচ্ছে একটা কার্বন, তারপরে কার্বন বিজারণ পদ্ধতিতে Zn আর হচ্ছে CO। ZnO তে উপস্থিত Zn2+ কি হচ্ছে আয়ন দুটি ইলেকট্রন কি করছে গ্রহণ করে কি করে হয়ে যাবে সে Zn পরমাণুতে বিজারিত হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য এই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটা কি বলা হচ্ছে এটা বিজারণ প্রক্রিয়া। আশা করি বোঝা গেছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে যে থার্মিট, অথবা একটা কোশ্চেন বলা ছিল যে থার্মিট পদ্ধতির নীতি আর হচ্ছে বিক্রিয়া সহ লেখো, ঠিক আছে। এটা অথবা থার্মিট পদ্ধতি, আচ্ছা করে দেখে নেবে থার্মিট পদ্ধতি, এটা অথবার কোশ্চেন, ঠিক আছে। আর বলছি না, সুন্দর করে লেখা আছে দেখে নেবে, ঠিক আছে। থার্মিট পদ্ধতি। তারপরে কোশ্চেন বলা আছে যে সম্পৃক্ত আর হচ্ছে অসম্পৃক্ত যৌগ বলতে, সম্পৃক্ত যৌগ বলতে কি বলছে যে যৌগগুলো কি হচ্ছে একযোজী বন্ধন দ্বারা যুক্ত, ঠিক আছে। লেখা আছে যেসব জৈব যৌগগুলি অণুর গঠনে সবকটি হচ্ছে কার্বন পরমাণু কি বন্ধন দ্বারা যুক্ত, নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধনের সাথে যুক্ত, তাদের কি বলেছে সম্পৃক্ত। আর এক বন্ধন তো হয়ে গেল সম্পৃক্ত, তাহলে যেগুলো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত সেগুলো কি বলা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ, ঠিক আছে। লিখে নেবে কয়েকটা উদাহরণ, যেমন সম্পৃক্ত যদি বলি ইথেন এগুলো হয়ে যাবে, আর যদি বলি অসম্পৃক্ত সেটা হচ্ছে ইথিলিন, অ্যাসিটিলিন এগুলো। এরপরে আচ্ছা এরপরে বলেছে দেখো, হ্যাঁ আচ্ছা আলেয়া কি বা এটি কিভাবে সৃষ্টি হয়, এর অথবাতে একটা কোশ্চেন ছিল যে আলেয়া কি বা এটি কিভাবে সৃষ্টি হয়। অথবা দেখো বদ্ধ জলাভূমিতে উদ্ভিজ্জ আর প্রাণীজ পদার্থের অন্তর্গত বিভিন্ন জৈব যৌগগুলিতে কি হচ্ছে জীব অনুঘটক পচনের ফলে মিথেন উৎপন্ন হচ্ছে, মানে মিথেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার অনেক সময় কি হচ্ছে প্রাণীদের পচনের ফলে জলাভূমিতে মিথেনের পাশাপাশি কি উৎপন্ন হচ্ছে ফসফিন PH3 আর একটা কি হচ্ছে ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড মানে P2H4 এর উৎপাদন হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে জলাভূমিতে যখন উৎপন্ন মিথেনের সাথে PH3 আর P2H4 এর মিশ্রণে মিশে থাকছে তখন সেটা কি হচ্ছে P2H4 কি হচ্ছে বায়ুতে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠছে, এবং এর ফলে কি হচ্ছে যে তাপমাত্রা সৃষ্টি হচ্ছে, যে তাপমাত্রা উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে মিথেনও তার সাথে কি হচ্ছে নীল শিখায় জ্বলতে থাকছে। এর ফলে এর বিচলনশীল একটি আলোক শিখা সৃষ্টি হয়, একে আলেয়া, এটাকে কি বলা হচ্ছে আলেয়া নামে পরিচিত। কিন্তু এটা একটা প্রাকৃতিক ঘটনা, এটা কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা নয়, ঠিক আছে। লিখে নেবে। দেখো এই ছিল আমাদের বিভাগ গয়ের কোশ্চেনগুলো, এরপর আলোচনা করবো আমরা বিভাগ ঘয়ের কোশ্চেনগুলো, ঠিক আছে। তো ভিডিওটা দেখতে থাকো, শুধু দেখতে থাকলে হবে না, আমাদের চ্যানেলটার সাথে অবশ্যই জয়েন থাকো। আমরা ভৌতবিজ্ঞানের পাশাপাশি প্রতিটা সাবজেক্টেরই WBTর প্রতিটা সাবজেক্টেরই আমরা সলিউশন দিয়ে যাচ্ছি, এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো থাকে তো লাইকটাও একটু করে দিও, ঠিক আছে। এরপরে দেখো বিভাগ ঘয়ের যে কোশ্চেনগুলো সেটা কি হচ্ছে, বলেছে যে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি হচ্ছে বিবৃত করে, চার্লস সূত্র বিবৃত করতে বলেছে, এর থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখে নেবো 4.1 চার্লসের সূত্র আশা করি সবাই পারবো। কি বলেছে এটা হচ্ছে চার্লসের সূত্র কি বলেছে যে চাপ স্থির থাকলে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন থাকে তার কত বলেছে 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এবার ব্যাখ্যাটা যদি একটু লিখে নেবে যে মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন কত ছিল V0, তারপরে সেটা চাপকে স্থির করলাম, চাপ স্থির রেখে উষ্ণতা পরিবর্তনের ফলে চার্লসের সূত্র থেকে আমরা কি পাই যে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন কত যায় VT সমান কি হয়ে যাচ্ছে এটা V0 1 + T/273। এরপর এখান থেকে আমাকে বের করতে কি বলেছিল যে এটা তো হয়ে গেল চার্লসের সূত্র, এখান থেকে আমি বের করতে বলেছিল যে ওই সূত্রটা থেকে পরম শূন্য উষ্ণতার মান, ঠিক আছে, ওই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান। তাহলে ভিটি, তাহলে লাস্ট যে ইকুয়েশন কি ছিল ভিটি সমান কি ছিল V0 1 + T/273। তাহলে এখান থেকে ভিটি সমান যদি 0 হয়ে যায়, তাহলে এখান থেকে ভিটি সমান যদি 0 হয় তাহলে এই পুরো ভ্যালুটা হচ্ছে কত 0। তাহলে এখান থেকে 1 + T/273 সমান 0, তাহলে T/273 সমান কত চলে আসবে -1।
এই ওয়ানটা যখন ওদিকে চলে যাচ্ছে তখন কত হচ্ছে -1, তাহলে টি সমান কত হচ্ছে -273। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে এর সাথে আরেকটা অঙ্ক দেওয়া ছিল অথবাতে, দেখো এরকম অঙ্কগুলো থাকে এই যে কি বলেছে 750 mmHg চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.1 গ্রাম একটি গ্যাসের 45.95 ml আয়তন অধিকার করে। এখানে বলেছে যে এসটিভিতে ওই গ্যাসটির প্রমাণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব আর আণবিক গুরুত্বের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে এসটিভিতে বের করতে হবে, তাই তো? তাহলে প্রথমে দেখে নেবো যে ধরি এসটিভিতে ওই গ্যাসের আয়তন কত ছিল, মনে করছি V1, তোমরা V2 ধরতে পারো। তাহলে P1 সমান আমাকে এসটিভিতে কত হয়ে যাবে, চাপ কত হবে, এখানে কত বলা ছিল এত mmHg, তাহলে P1 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 760, আমি ধরে নিচ্ছি সেটা কত, সেটা হচ্ছে 760 mmHg। P2টা কত আছে, P2টা বলা আছে 750, যেটা কোশ্চেন বলা ছিল 750। আমি এখানে V1টা আমি বের করতে চাইছি, V2 ভ্যালু বলা আছে, V2 ভ্যালু এটা ধরে নিচ্ছি 45.95 ml, আর T1 এর ভ্যালু বলা আছে, T1 হচ্ছে এসটিভিতে কত 273 কে, আর T2 ভ্যালু কত বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমি কি করছি 273 যোগ করে নিচ্ছি, কত হচ্ছে 298 কে। ঠিক আছে, এরপর চার্লসের বয়লের সমান সূত্র কি হচ্ছে P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। তারপর এখান থেকে তাহলে আমি কি বের করলাম, V1 বের করে নিচ্ছি, V1 এর ভ্যালু চলে আসছে কত 41.54 ml। ঠিক আছে, এবার এসটিভিতে 41.54 ml এ গ্যাসের ভর কত, এখানে ভর বলা ছিল কত বলা ছিল 0.15 গ্রাম, তাহলে 1000 ml এর ক্ষেত্রে যে ভরটা বেরোবে সেটা বেরোচ্ছে কত 31.61 গ্রাম। এই যে 1000 ml ভর বেরোচ্ছে, এই ভরটা হচ্ছে প্রমাণ ঘনত্ব, যেটা হচ্ছে কত 3.61 গ্রাম পার লিটার। ঠিক আছে, এরপর হচ্ছে বাষ্প ঘনত্ব কি হয়ে যাচ্ছে 3.61 বাই হচ্ছে 0.089, বা এটা হয়ে যাচ্ছে 40.56, আর বাষ্প ঘনত্ব যা হবে তার আণবিক ঘনত্ব কি হবে তার দ্বিগুণ, মানে হচ্ছে বেরোচ্ছে কত 81.12। ঠিক আছে, এরপরে এটা হয়ে গেল কত আমাদের 4.2, এইটা কত ছিল আমাদের 4.2। আচ্ছা, এর সাথে একটা অথবাতে অঙ্ক বলা ছিল যে H2SO4 ও Zn এর বিক্রিয়ায় কি বলেছে 10 গ্রাম H2 প্রস্তুত করতে, আচ্ছা 80% বিশুদ্ধতার কত গ্রাম Zn প্রয়োজন, এখানে Zn সমান বলা হচ্ছে 65.5। ঠিক আছে, আচ্ছা এবার বিক্রিয়ার যে সমীকরণ, বিক্রিয়ার সমিত সমীকরণটা সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কি যে Zn প্লাস হচ্ছে H2SO4 সমান হচ্ছে কি ZnSO4 প্লাস হচ্ছে H2। তাহলে দেখে নেবো যে Zn এর ভ্যালু তোমাকে বলা ছিল, কোনো কোশ্চেন তো বলা হয়েছে কত হচ্ছে 65.5, হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে 2 গ্রাম, তাহলে সেটা লিখে নেবো, কি লিখে নেবো যে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে Zn প্রয়োজন কত হচ্ছে 65.5 গ্রাম। 1 গ্রামের ক্ষেত্রে কত হবে 65.5 বাই হচ্ছে 2, তাহলে 10 গ্রামের ক্ষেত্রে আমাকে কোশ্চেন কত বলেছিল 10 গ্রাম, সেই 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে Zn প্রয়োজন কত হচ্ছে, এখানে দেখে নেবে 65.5 বাই 2 ইন্টু হচ্ছে 10, ভ্যালুটা কত হচ্ছে 327.5। ঠিক আছে, এত গ্রাম। তাহলে আমাকে বলেছিল 80% বিশুদ্ধতা, তাহলে দেখে নেবো যে 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে কততে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের নমুনায়। ঠিক আছে, তাহলে 1 গ্রামের ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, 1 গ্রামে হচ্ছে 100/80, আমার বেরিয়েছে কত 327.5, তাহলে সেটার ক্ষেত্রে আমি দেখে নেবো, তাহলে 80/100 ইন্টু 327.5, তাহলে কত হয়ে যাবে 409.375 এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের নমুনা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের অথবা যে অ্যান্সারটা ছিল ওটা। আবারও বলছি ভিডিওটা কিন্তু একা দেখলে হবে না, সবার সাথে শেয়ার করতে হবে, এবং এই যে এত পরিশ্রম আমরা করছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তার মানে কি সাথে একটা লাইকও করে দিতে হবে বা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, কোথায় গেল, এই যে 4.3 বলেছে যে শীতকালে মোটা জামার পরিবর্তে আমরা দুখানা কোথায় গেল, হ্যাঁ দুখানা পাতলা জামা ব্যবহার পরলে বলছে বেশি গরম বোধ হয় কেন। ঠিক আছে, অ্যান্সারটা হয়ে যাচ্ছে দেখো যে পাতলা জামা হচ্ছে তাপের কুপরিবাহী, বা একটা মোটা জামা পরলে কি হচ্ছে জামা আর হচ্ছে ও শরীরের মাঝখানে একটি মাত্র বায়ুস্তর থাকছে, কিন্তু যখন আমি দুটো পাতলা জামা পরে নিচ্ছি তখন আমার মধ্যে বায়ুস্তরের যে ভাগটা সেটা কি হচ্ছে, দুটি পাতলা জামা পরলে সেটা বায়ুস্তর কোথায় গেল, হ্যাঁ দুটি জামা মাঝখানে যে বায়ুস্তর থাকছে, আবার শরীর ও জামার মধ্যেও একটা বায়ুস্তর। ঠিক আছে, তাতে বলছে কি তাতে হচ্ছে বায়ু হচ্ছে তাপের হচ্ছে কুপরিবাহী, অর্থাৎ দুটি জামা বা দুটি বায়ুস্তর থাকার ব্যবস্থাটি তাপের হচ্ছে আরও হচ্ছে কুপরিবাহী হয়ে ওঠে।
ফলে কি হচ্ছে, শরীরে বেশি তাপ বাইরে হচ্ছে বেরোতে পারে না। এই কারণে শীতকালে একটা মোটা জামার পরিবর্তে আমরা কি করি, দুখানা পাতলা জামা পরলে আমাদের বেশি আরাম বোধ হয়। এর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক। ঠিক আছে, এই যে অ্যান্সারটা, এটা আমি কমেন্ট বক্সে সবার অ্যান্সার আমি দেখবো, তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি। তারপরে দেখো, তারপরে এখানে বলেছিল অথবা তার একটা কোশ্চেন বলা ছিল যে অথবা বলা ছিল যে পদার্থের তাপীয় রোধ বলতে কি বোঝায়, এর এসআই একক। দেখো পদার্থের তাপীয় রোধ কি বলছে, যে ধর্মের জন্য কোনো বস্তু তার মধ্য দিয়ে তাপের পরিবহনকে কি করছে, বাধা দেয়, তাকে বলছে পদার্থের তাপীয় রোধ বলা হচ্ছে। তাহলে সেটা তাপীয় রোধ সমান ডি বাই কে সমান কি হচ্ছে, থিটা 2 মাইনাস থিটা 1 বাই হচ্ছে কিউ বাই টি সমান হয়ে যাচ্ছে কি এটা। তাহলে এটা টিটা উপরে উঠে যাবে, মানে থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি বাই হচ্ছে কিউ। এর আমাকে কি বের করতে বলেছিল, তার সংজ্ঞাও লিখে দেবে, তার সাথে তাপীয় রোধের এই যে ফর্মুলাটা গাণিতিক ফর্মুলা সেটাও লিখে দিলে। এরপর কি বলেছিল, সেখান থেকে এসআই একক। তাহলে এর যে এসআই একক, এর এসআই একক কি হয়ে যাচ্ছে, ক্যালভিন। আচ্ছা, পুরোটা মানে ডি বাই পুরোটা ক্যালভিন কি হয়ে যাচ্ছে, ক্যালভিন সেকেন্ড জুল টু দি পাওয়ার -1 বা হচ্ছে ক্যালভিন বা হচ্ছে ওয়াট টু দি পাওয়ার -1। ঠিক আছে, লিখে নেবে এটা। বা জুল পার সেকেন্ড মানেই তো হচ্ছে ওয়াট, বা সেকেন্ড পার ওয়াট হচ্ছে তার জন্য সেকেন্ড পার জুল হচ্ছে তার জন্য ওয়াট টু দি পাওয়ার -1। আচ্ছা, হ্যাঁ, তারপরেও কোশ্চেন বলা হয়েছে 4.4 বলেছে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার হয় এবং কেন। বলছে মোটর গাড়ির হেডলাইটে আমরা কি ব্যবহার করি, অবতল দর্পণ ব্যবহার করে থাকি। কেন, কারণ কি, কারণ গাড়ি হেডলাইটে পালিশ করা ধাতব অবতল তল ব্যবহার হয়, যা হচ্ছে অবতল দর্পণের হিসেবে কাজ করে। এইসব লাইট কি হচ্ছে, বাতিটা হচ্ছে ফোকাসে রাখা হয়, বাতিটাকে কোথায় রাখা হচ্ছে, ফোকাসে রাখা হচ্ছে। এর ফলে বাতি থেকে নির্গত আলোর রশ্মি অবতল প্রতিফলকে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলিতে পরিণত হয়। এই জন্য মানে একই দিকে যায়। ঠিক আছে, এই জন্য কি হচ্ছে, এই জন্য অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং গাড়ি চালকের খুব মানে চালাতে খুবই সুবিধা হয়। তার জন্য কোন দর্পণ আমরা ব্যবহার করে থাকি, অবতল দর্পণ আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তার সাথে আরেকটা কোশ্চেন ছিল যে পাতলা প্রিজম। কি বলা ছিল, যে পাতলা প্রিজম কাকে বলছে, যার প্রতিসারক কোণটা মানে যে এর ভ্যালু যদি 10 ডিগ্রির থেকে কম হয়, কি বললাম, এর ভ্যালু 10 ডিগ্রি থেকে যদি কম হয় সেটাকে কি বলা হচ্ছে, পাতলা প্রিজম। তোমরা এটা লিখে নেবে। ঠিক আছে, দেখো তারপরে কোশ্চেন বলেছিল অথবা তার একটা কোশ্চেন বলেছিল যে উত্তর লেন্সের সাহায্যে কি হবে ধাতুর সমশীর্ষ বিবর্ধক প্রতিবিম্ব গঠন করবে, তার চিত্রসহ দেখো। দেখো এই যে এটা হচ্ছে আমাদের উত্তর লেন্স। এই উত্তর লেন্সের সাহায্যে কাছে আমরা কোনো একটা বস্তুকে যদি উত্তর লেন্সের ফোকাসের থেকে খুব কাছে রাখি, এটা হচ্ছে ফোকাস, এর থেকে কোনো একটা বস্তুকে কাছে রাখলাম, তাহলে ফোকাসের থেকে যদি কাছে রাখি সেই প্রতিবিম্বটা কি, যদি দেখো প্রতিবিম্বটা কী সৃষ্টি হচ্ছে, সমান্তরালে যে রশ্মিটা যাচ্ছে সেটা আমরা কি জানি, সেটা হচ্ছে কি ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে, মানে সেটা F2-র মধ্যে দিয়ে বেরিয়ে চলে গেল। আশা করি বোঝা গেছে। যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে সেই রশ্মিটা সেই পথে আবার বেরিয়ে চলে যাবে, মানে এই বরাবর এদিকে এবং এখান থেকে এইদিকে যেটা পাচ্ছি সেটা আমি যতই যাই না কেন সেটা কোনো জায়গায় মিলিত হবে না। দেখো আমি যদি এটা এইদিকে টানি তাহলে কি হবে, একটা পয়েন্টে এসে করে মিলিত হচ্ছে, মানে যে প্রতিবিম্বটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এটা, ঠিক আছে, লিখে নেবে এটা। ঠিক আছে, এটা ছবিটা আঁকতে বলেছিল, দেখে নেবে। আচ্ছা, তার সাথে বলেছিল যে লেন্সের ক্ষমতা বলা হচ্ছে মানে ডি সমান হচ্ছে 1/f, মানে ফোকাসের অনন্যকটাকেই বলা হচ্ছে কি লেন্সের ক্ষমতা, ডি সমান হয় 1/f। তারপরে দেখো, বলেছে যে আলোর বিচ্ছুরণ কি বোঝায়, তারপরে কোশ্চেন দেখো বলেছে আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়। আচ্ছা, তার দেখে নেবো যে আলোর বিচ্ছুরণ কাকে বলে। আলোর বিচ্ছুরণ বলতে কি বোঝায়, প্রিজমের মতো অন্য কোনো প্রতিসারক যে তল, সেই প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে যদি আমরা প্রতিসরণের ফলে যে সাদা আলো বা কোনো যৌগিক আলো সেটা যদি রশ্মি কি হচ্ছে বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন বর্ণের আলোতে যদি বিভক্ত হয় তখন সেটাকে কি বলা হচ্ছে, সেই ঘটনাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। এটা হচ্ছে 4.5। ঠিক আছে, এর সাথে আরেকটা কোশ্চেন বলেছে, এর সাথে আরেকটা ম্যাথ বলেছিল কি
বলা ছিল যে 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কোনো, এটা বস্তু অ্যাকচুয়ালি, ঠিক আছে, কোনো বস্তুকে উত্তর লেন্স থেকে 12 সেমি দূরে রাখা হলো। কি বলেছে, লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব কত বলেছে, 24 সেমি। আর হচ্ছে তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত বলা আছে, আচ্ছা এই লাইনটি বারবার দুবার লেখা আছে, তাহলে কত বলা আছে, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে, দেখো এখানে এটা হচ্ছে 2 তাহলে আমি লিখে নেবো যে কী কী ডাটা অ্যাকচুয়ালি আমাদের দেওয়া আছে, কী কী ডাটা দেওয়া আছে আমাদের এখানে বলা আছে যে H1 মানে বস্তুর দৈর্ঘ্য বলা ছিল, আর হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমাকে বের করতে বলেছে। আর এখানে কি বস্তুর দূরত্ব বলা ছিল, বস্তুর দূরত্ব ইউ এর ভ্যালু কত বলা ছিল 12 সেমি, আর প্রতিবিম্বের দূরত্ব কত বলা ছিল, ভি এর দূরত্ব কত বলা ছিল 24 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে H1 এর ভ্যালু কত বলেছে 7 সেমি, আর H2 যেটা ভ্যালু সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে রৈখিক বিবর্ধন সমান কি হয়, ভি প্রতিবিম্বের দূরত্ব বাই হচ্ছে বস্তুর দূরত্ব, তাহলে এম সমান কি হচ্ছে ভি বাই ইউ, মানে হচ্ছে 24/12, মানে এম এর যে ভ্যালু চলে আসলো সেটা চলে আসলো 2। আবার আমরা জানি যে এম সমান কি হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই হচ্ছে বস্তুর উচ্চতা, তাহলে প্রতিবিম্বের উচ্চতা মানে হচ্ছে কি H2 বাই হচ্ছে H1, যেটা H2 আমাকে বের করতে বলেছিল। তাহলে H2 ভ্যালু কি হয়ে যাবে, H2 পেয়ে যাচ্ছে কত 14 বা হচ্ছে 14 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে লিখে নেবে যে অতএব প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হচ্ছে 14 সেন্টিমিটার। দেখে নাও নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, আর এখানে কি ছিল না, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছিল যে একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কি বোঝায়, একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কি বোঝায়, যে কোনো কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে বোঝায় যে মুক্ত বর্ধনীতে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে যেতে 1 কুলম কত 1 কুলম আধান নিয়ে 1 কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে 6 জুল কি করতে হবে, কার্য করতে হবে, ঠিক আছে, লিখে নেবে। তারপর বলেছিল যে তড়িৎ বিভব স্কেলার না ভেক্টর রাশি তা ব্যাখ্যা করতে বলেছে। তাহলে তড়িৎ বিভব ও স্কেলার আগে দেখে নেবো যে বিভব কাকে, মানে তড়িৎ বিভব অ্যাকচুয়ালি কাকে বলছে, আমরা জানি স্কেলার রাশি, আমাকে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে লিখে নেবে যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ আমাকে কার্য করতে হয় ওই বিন্দুর হচ্ছে কি বলছে তড়িৎ বিভব বলা হচ্ছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে অসীম থেকে আমি কি বলছি প্লাস কিউ পরিমাণ আমি চার্জকে কোথায় নিয়ে আসছি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমি যদি নিয়ে আসতে আমার কত পরিমাণ কার্য করতে হচ্ছে, ডাব্লিউ পরিমাণ কার্য করতে হচ্ছে, তবে ওই বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে কি, যে ভি সমান হচ্ছে কি ডাব্লিউ বাই কিউ, মানে তড়িৎ বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই আধান, কি বললাম তড়িৎ বিভব সমান হচ্ছে কৃতকার্য বাই আধান। এবার কার্য আর আধান উভয় তো আমার স্কেলার রাশি, তাহলে এখানে কি হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে কি আমাদের, তড়িৎ বিভব হচ্ছে আমাদের স্কেলার রাশি। আচ্ছা হ্যাঁ, এরপরে তার সাথে একটা অথবাতে একটা ম্যাথ দেওয়া ছিল, অথবাতে একটা ম্যাথ বলা ছিল, সেটা কি দেখো, সেটা বলেছিল যে 50 ওহম রোধের একটি বাতিকে 250 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করা হলো, বাল্বটি প্রতিটি হচ্ছে 6 ঘন্টা করে জ্বললে 30 দিনে 30 দিন ব্যয়িত 30 দিনে এটা বাতিটির জন্য কত খরচ হবে এবং প্রতি ইউনিটে বৈদ্যুতিক খরচ বলা কত বলা আছে 4 টাকা বলা আছে, ঠিক আছে। তাহলে বাল্বের রোধ কত আছে 50 ওহম, বিভব রোধ বলা আছে 250 ভোল্ট, ব্যয়িত ক্ষমতা তাহলে কি হচ্ছে পি সমান কি জানি ভি স্কোয়ার বাই আর, মান বসিয়ে দেবো, ব্যয়িত ক্ষমতা কত চলে আসছে 1250 ওয়াট, এটাকে কিলোওয়াটে করে নেবে 1000 দিয়ে ভাগ করে নেবে, কত আসছে 1.25 কিলোওয়াট, ঠিক আছে। তাহলে প্রতিদিন কত ঘন্টা করে চলছে 6 ঘন্টা করে চললে তাহলে 30 দিনে কত ব্যয়িত হবে, তাহলে 1.25 ইন্টু 6 ইন্টু 30 এত কিলোওয়াট ইন্টু আবার এই কিলোওয়াট আওয়ারটাকে কি বলা হয় বিওটি, মানে সেটা কত হচ্ছে 225 বিওটি। এবার 1 ইউনিটের দাম কত, 1 ইউনিটের দাম 4 টাকা, তাহলে 225 ইউনিটের দাম কত হবে 225 ইন্টু 4 মানে হচ্ছে কত 900 টাকা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের 900 টাকা। আচ্ছা তারপরে কোশ্চেন বলেছিল, বলেছিল যে গোল্ড তেজস্ক্রিয় নয়, কিন্তু বলেছিল যে রেডিয়াম তেজস্ক্রিয় কেন। দেখো গোল্ড তেজস্ক্রিয় নয় আর রেডিয়াম তেজস্ক্রিয়, মানে রেডিয়ামে যদি নিউট্রন আর প্রোটন সংখ্যা আমরা দেখি, যাদের অনুপাতটা যদি আমি দেখি, যদি 1.5 এর বেশি হয় সেটাই হবে তেজস্ক্রিয়, যেটা বেশি নয় সেটা হচ্ছে তেজস্ক্রিয় নয়। তাহলে দেখে নেবো যে এন এর ভ্যালু কত হচ্ছে 222.86, হ্যাঁ মানে 222 থেকে মাইনাস করছি কত করছি, তাহলে আমি নিউটন সংখ্যা পেয়ে যাচ্ছ, সেটা কত হয়ে যাবে মাইনাস করলে কত হচ্ছে 136, আর এটা কত হচ্ছে 88, বোঝা গেছে। তাহলে সেটা দেখে লেখা ছিল, কোথায় গেল, হ্যাঁ রেডিয়াম কোথায় গেল, রেডিয়াম হ্যাঁ এটা 226, আর ওদিকে কত বলা ছিল, আচ্ছা এটা 226, আচ্ছা ঠিক আছে 4 বাড়িয়ে দেবে, তার মানে এই ভ্যালুটা যেটা আসবে খুব মানে যে ভ্যালুটা আসবে
সেই ভ্যালুটা কী হবে 1.56, মানে 1.5 থেকে তো বড়, সেই ভ্যালুটা কত 1.5 থেকে আবার সোনার যে সেটা নিউট্রন আর প্রোটনের যে অনুপাত এনের ভ্যালু কত চলে আসবে 118, সেই ভ্যালুটা দেখবে 1.49, মানে 1.5 থেকে কম। তার মানে এখানে হচ্ছে কি রেডিয়াম হচ্ছে N/P এর মান 1.5 থেকে বেশি বললাম, যদি বেশি হয় তখন সেটা কি হচ্ছে তেজস্ক্রিয়, আর যেটা 1.5 থেকে কম হচ্ছে সেটা হচ্ছে কি হচ্ছে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় নয়। এরপরে ওর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল, এটা একটা, ওর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল যে নিউক্লিয় সংযোজন কাকে বলে। নিউক্লিয় সংযোজন কাকে বলছে, যে কোনো কোনো ক্ষেত্রে বলছে অতি উচ্চ তাপমাত্রা প্রায় হচ্ছে 10⁷ দুটি স্বল্প ভরযুক্ত পরমাণু নিউক্লিয়াস একত্রে যুক্ত করতে একটা বৃহৎ নিউক্লিয়াস গঠন করতে একটা প্রচুর পরিমাণে কী হয় শক্তি নির্গত হয়, এই বিক্রিয়াটাকে কী বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এই বিক্রিয়াটাকে কী বলা হচ্ছে নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। দেখো তারপরে 4.9 তারপর বলেছে যে পর্যায় সারণী পর্যায় ও শ্রেণী বরাবর পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন উল্লেখ করো, ঠিক আছে। দেখো তাহলে পর্যায় বরাবর 4.9, দেখো পর্যায় বরাবর কি হবে, পর্যায় বরাবর আমি যখন বাম দিক থেকে ডান দিকে যত সরতে থাকবো তখন পারমাণবিক ব্যাসার্ধ কি হয় ক্রমশ হ্রাস পেয়ে থাকে, আর যখন আমি উপর থেকে নিচে আসতে থাকবো তখন কি হবে শ্রেণীবর উপর থেকে নিচে আসবো তখন কি হয় পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ কি হয় বৃদ্ধি পেয়ে থাকে, ওটাই লেখা আছে ক্রমশ হ্রাস পায়, আর যখন উপর থেকে নিচের দিকে আসবো তখন পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। আচ্ছা এখানে আরেকটি যে কোশ্চেন বলেছিল এটা তোমরা আমাকে জানাবে যে তৃতীয় পর্যায়ে সর্বাধিক বিজারণধর্মী যে মৌল তার নাম কি, এটা আমি কমেন্টে সবার অ্যান্সার দেখবো যে কি অ্যান্সারটা কি দিচ্ছ তোমরা, ঠিক আছে। তারপরে কোশ্চেন বলছে যে দীর্ঘ পর্যায় সারণীতে তিনটা ত্রুটি আমি এখানে অলরেডি 4টা বলে দিয়েছি তোমাদেরকে, 4টা এখানে লেখা আছে, তোর মধ্যে তোমরা কটা করবে 3টে ত্রুটি লিখে নেবে বলেছে। তারপরে কোশ্চেন বলেছিল দেখো যে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম থেকে এল ধাতু নিষ্কাশন পদ্ধতিতে বলেছে যে সংক্ষেপে আমাকে লিখতে বলেছিল। এই হচ্ছিল তো প্রথমে তড়িৎ বিশ্লেষণ হিসাবে আমরা কী কী ব্যবহার করছি সেগুলো লিখে নেবে, যে অ্যালুমিনিয়ামকে Al2O3 গলিত ক্রায়োলাইট বা হচ্ছে ফ্লুসপারের সঙ্গে মিলিত হয়ে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কাজ করছি, এবং এখানে পাত্র আর তড়িৎদ্বার হিসেবে কী ব্যবহার করছি সেগুলো লিখে নেবে, এবং এখানে পদ্ধতি, ঠিক আছে। প্রথমে কী করা হচ্ছে প্রতিটা পয়েন্ট ওয়াইজ লেখা আছে তোমার জন্য লিখে নিয়ে এসেছি, সেটা কি প্রতিটা পয়েন্ট ওয়াইজ তোমরা কী করে, যে প্রথমে অ্যালুমিনিয়ামকে হচ্ছে আকরিক অক্সাইডের সাথে কী করা হচ্ছে অশুদ্ধি দূর করার জন্য বিশুদ্ধ অ্যালুমিনিয়াম Al2O3 প্রস্তুত করা হচ্ছে, তারপরে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করা হচ্ছে, ঠিক আছে। এবার তড়িৎ বিশ্লেষণের ট্যাঙ্কটিকে ভর হিসেবে, ঠিক আছে, কী করা হচ্ছে 60% ক্রায়োলাইট আর হচ্ছে 20% অ্যালুমিনিয়া এবং হচ্ছে 20% ফ্লুসপার মিশ্রণকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে প্রতিটা স্টেপ ওয়াইজ লেখা আছে, দেখে নেবে। এরপর চলেছে নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে আমার হ্যাঁ কি বলেছে যে ধাতুর তড়িৎ বিশ্লেষণ, দেখে এই যে অ্যান্সার ধাতুর তড়িৎ বিশ্লেষণ, যে গলিত বা উপযুক্ত দ্রব্যকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষের পথের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানে চালনার ফলে যে প্রক্রিয়ায় পদার্থটির রাসায়নিক পরিবর্তনের ফলে একটা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেটাকে কি বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে যে অ্যামোনিয়ার অনুঘটিকে জারণ বিক্রিয়ার শর্ত বলে হচ্ছে উল্লেখ করো। দেখো যে অতিতপ্ত আমরা যদি কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস আমরা চালনা করি তখন সেটা কি হয় যে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড সেটা অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে কি উৎপন্ন করে যে লাল বর্ণের তামা উৎপন্ন করেছে, এবং অ্যামোনিয়া নিজে হচ্ছে কি হচ্ছে নাইট্রোজেনেও কি হচ্ছে জারিত হয়, তাহলে এই হচ্ছে তার অ্যান্সার বিক্রিয়ার সমীকরণ, অ্যান্সার দেখে নেবে। তারপরে বলেছে দেখো, তারপরে বলেছিল 4.12 কি বলেছে যে অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সমিত সমীকরণ হচ্ছে উল্লেখ করো। দেখো অ্যাসিডিক অ্যাসিডের সাথে কি বলেছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এই যে অ্যাসিডিক CH3COOH তো এর সাথে কি হচ্ছে NaOH এর বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, উৎপন্ন হচ্ছে CH3COONA প্লাস হচ্ছে H2O, তাহলে কি উৎপন্ন হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর হচ্ছে যখন ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করছে NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তখন সেটা কি উৎপন্ন করছে সোডিয়াম ইথানোয়েট আর হচ্ছে কি জল উৎপন্ন হচ্ছে,
এর সাথে আরেকটা কোশ্চেন বলা ছিল, কোশ্চেনটি কি বলা ছিল যে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিটের ব্যবহার। কি বলেছে, মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিটের ব্যবহার করছে বার্নিশের কাজে উত্তম দ্রাবক হিসেবে বা বিভিন্ন দ্রব্যের দ্রাবক হিসেবে আমরা কি হচ্ছে বা স্পিরিট ল্যাম্পের জ্বালানি হিসেবে আমরা কি ব্যবহার করি, ডিনেচার স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এটা দেখে নেবে। নেক্সট কোশ্চেনটি কি বলেছে, অথবাতে বলা ছিল যে ইথারকে ধাতব সোডিয়াম দ্বারা হচ্ছে শুষ্ক করা যায় কিন্তু অ্যালকোহলকে শুষ্ক করা যায় না। কারণ দেখে নাও তার নেক্সট কোশ্চেন কি আছে, যে বলেছে যে ইথানল বা হচ্ছে অ্যালকোহলকে কি হচ্ছে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, হাইড্রোজেন, আর হচ্ছে কি উৎপন্ন করছে, সোডিয়াম ইথক্সাইড। এই যে বিক্রিয়াটা কি হচ্ছে 2CH3CH2OH, সেটা হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে 2Na, সেটা কি হচ্ছে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করছে, আর কি হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। ঠিক আছে, এর সাথে আরেকটা কি কোশ্চেন বলেছিল, বলেছে মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন। মিথেনকে মার্স গ্যাস বলা হয় কারণ হচ্ছে কি, যে আবদ্ধ কার্বনযুক্ত জলভূমি থেকে বা উদ্ভিদ ও হচ্ছে জীবজন্তুর হচ্ছে পচনের ফলে কি হচ্ছে মিথেন গ্যাস হচ্ছে উৎপন্ন হয়, এই জন্য হচ্ছে মিথেনকে কি বলা হচ্ছে, মার্স গ্যাস বলা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের পুরো ডাব্লিউবিটি এর মানে পেজ নাম্বার 169 এর ডাব্লিউবিটি এর পুরো সলিউশন। ঠিক আছে, তো অবভিয়াসলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক তো করবে, আর আমাদের সাথে তো যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে দেও। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।